গল্পের শুরুতে আমরা একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে কিনা তাইওয়ানের একজন ফিজিক্যাল মাস্টার ছিল। সে তার জ্ঞান প্রয়োগ করে হ্যাভেনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হ্যাভেনের গার্ড ছিল একটা ড্রাগন। সে তাকে হ্যাভেনে পৌঁছাতে দেয় না, উপরন্তু তাকে থামিয়ে দেয় আর মানব সংসারে পাঠিয়ে দেয়, যেখানে সুন্দর মেয়েটা একটা মরা মেয়ের দেহের মধ্যে চলে যায়। আর ওই মেয়েটার নাম ছিল স্যাংফে। যখন সে স্যাংফের বডিতে প্রবেশ করে, সে আশেপাশে লোকের কথা শুনছিল, কিন্তু সে আসলে জানতো না এই সময় সে কোথায় রয়েছে। তাই তো সে নিজের সম্পর্কে জানার জন্য ম্যাজিক ব্যবহার করে, আর সে জানতে পারে সে একটা মেয়ের বডির মধ্যে আছে, যার নাম ছিল স্যাংফে, আর যে কিনা অনেক দিন ধরে একটা ছেলেকে পছন্দ করে। আর সেই ছেলেটার নাম ছিল জাও। জাও যখন সাকসেসফুল অ্যাক্টর হয়ে যায়, সে সাংফেকে ছেড়ে দিয়ে একজন ধনী মহিলাকে গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। আর সেই মেয়েটার নাম ছিল সুমিন, যে কিনা অনেক ধনী ছিল। সে তো সাংফেকে সবসময় বিরক্ত করতো আর বলতো সে যেন তার বয়ফ্রেন্ডদের থেকে দূরে থাকে। সুমিন আর সাংফে দুজনেই এই কথাটা জানতো না। জ্যাং দুইজনকে একসাথেই ডেট করছে। সে তো এই বিষয়টা জানতেও না তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিচ্ছে। সে সাংফেকে বিরক্ত করতে শুরু করে দেয়, আর সে তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আর সেই কারণেই সাংফে একটা উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। এরপরে সেখানে অনেক রিপোর্টার চলে আসে, আর সেই সম্পর্কে কথা বলতে শুরু করে। কিছু সময় পরে সেখানে জাও চলে এসেছিল, আর সে যখন সাংফেকে এইভাবে দেখতে পায়, সে সেই বিষয়টাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যে কিনা সে একসাথে দুটো মেয়ের সাথে ডেট করছিল। তাই তো সে তার রিলেশনশিপ সম্পর্কে কোনো কথাই বলে না। এমনকি সে সেখানে ভালো মানুষ হওয়ার নাটক করছিল। সে বলছিল তোমরা সবাই ছবি তোলা বন্ধ করো আর ওই মেয়েটাকে হসপিটালে পাঠানোর চেষ্টা করো। ওই দৃশ্য দেখে সুমির মনে হচ্ছিল তার বয়ফ্রেন্ড কত ভালো, কিন্তু তখনই স্যাংফে সবার সামনে উঠে পড়ে। এই দৃশ্য দেখার পরে তো সবাই পুরো অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে এত উঁচু বিল্ডিং থেকে পড়ার পরেও সাংফে এখনো মরেনি। এরপর সে সোজা জাওয়ের সাথে তাদের রিলেশনশিপ সম্পর্কে কথা বলে, আর সে বলছিল বলো আমাদের দুইজনের মধ্যে সম্পর্ক কি। কিন্তু জাও যে কিনা এই কথাটা সবার সামনে আনতে চাইছিল না, তাই সে সাংফের সাথে এমন রিলেশনশিপ দেখায় সে যেন তার একজন ডাই হার্ড ফ্যান। কিন্তু সাংফের তো এই দৃশ্য দেখে অনেক বেশি রাগ হয়। তাই তো সে জাওকে বলে তোমার জন্য একটা সুযোগ আছে, তুমি যদি সত্যিটা তোমার নিজের মুখে স্বীকার না করো, গড তোমাকে অবশ্যই শাস্তি দেবে। এই কথা শোনার পরে জাওয়ের এমনটা মনে হচ্ছিল সে হয়তো তার সাথে মজাক করছে, তাই তো সে আবার একবার মিথ্যে কথা বলে দেয়। এরপরে সে ম্যাজিক ব্যবহার করে, আর হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়ে যায়, আর দেখতে দেখতে তার উপরে বজ্রপাত হতে শুরু করে। এরপরে সং বলে তুমি দেখো মিথ্যে কথা বলেছ, সেই কারণে গড তোমাকে শাস্তি দিচ্ছে, ভালোভাবে তুমি সত্যি কথা সবার সামনে বলে দাও। এমন কিছু দেখে যাও এত বেশি ভয় পেয়ে যায়, সে তার নিজে মুখেই সমস্ত সত্যিটা সবাইকে বলতে শুরু করে। আসলে সে কিভাবে স্যাংকে ব্যবহার করছিল। স্যাং সবসময় একজন ভালো অ্যাক্টর হতে চেয়েছিল, কিন্তু তার কাছে বেশি টাকা ছিল না। তাই তো সে স্যাংয়ের সাথে রিলেশনশিপে আসে। স্যাং যে কিনা জাওকে সত্যি ভালোবাসত, তাই তো সে তার জন্য দিনে 3 টাইম জব করত। এর সাথে সে ওভারটাইম জব করত, আর সে ছোট্ট একটা টেন্ট হাউসে থাকতো, যাতে সে তার সমস্ত টাকা জাওকে দিতে পারে। কিন্তু যখন জাও একজন সাকসেসফুল অ্যাক্টর হয়ে যায়, তখন সে তাকে ছেড়ে দিয়েছিল। সবাই তো জাওয়ের সম্পর্কে এই সমস্ত কথা শুনে অবাক হচ্ছিল। তখনই স্যাং তাদের সবার সামনে আরও একটা পোল খুলে দেয়, আর বলে সমস্ত লোকেরা নিজেদের ফোন চেক করো, দেখো জাওকে এখন বয়কট করা হচ্ছে। এই সমস্ত কিছু সে তার ম্যাজিক দিয়ে করছিল। সমস্ত লোকেরা যখন ইন্টারনেট অন করে, তো তারা সবাই দেখতে পায় তার সমস্ত কুকর্মে ইন্টারনেট ভরে গিয়েছে। তাই সমস্ত লোকেরা অনেক বেশি রেগে যাচ্ছিল। জাও নিজেও স্যাংয়ের উপরে অনেক বেশি রেগে যাচ্ছিল। এরপরে স্যাং চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছু দেখার পরে তো সুমির অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে ডিসাইড করে সে কোনোভাবেই স্যাংয়ের থেকে বদলা নেবে। ওদিকে স্যাং যখন ঘরে ফিরে আসে, সে তো ঘরের অবস্থা দেখে অবাক হয়ে যায়, আর সে মনে মনে ভাবে স্যাংয়ের অবস্থা কত বেশি খারাপ ছিল। আর ঘরের অনার স্যাংয়ের সমস্ত জিনিসপত্র ঘর থেকে বাইরে ফেলে দিচ্ছিল, কারণ 3 মাস ধরে সে তার ঘরের ভাড়া দিতে পারেনি। এই দৃশ্য দেখে স্যাংপে বলে ঠিক আছে আমি এখনই ভাড়া দিয়ে দিচ্ছি। কিন্তু যখনই সে তার পকেটের মধ্যে হাত ঢোকায়, তখন সে জানতে পারে তার কাছে তো বেশি টাকা নেই। কিন্তু তখনই সে ল্যান্ডলেডির আশেপাশে কালো শক্তি দেখতে পায়। এরপর সে তাকে বলে তোমার বাচ্চা খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছে। এই কথা শুনে ঘরের অনার অনেক বেশি রেগে যায়। তার মনে হচ্ছিল সে তাকে অভিশাপ দিচ্ছে, কিন্তু স্যাংপে তার ঘরের অনারকে বোঝায় আর বলে কিছুদিন আগে তোমার বাচ্চার পায়ে চোট লেগেছিল, আর তারপরে তুমি হসপিটালে গিয়েছিলে, সেখানে তোমার বাচ্চা ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন হঠাৎ তোমার বাচ্চার শরীর খারাপ হয়ে গিয়েছিল, আর যখন ডক্টররা তাকে চেক করে, তখন তুমি জানতে পেরেছিলে তোমার বাচ্চার খুব খারাপ একটা রোগ আছে। এই কথা শোনার পরে তো ঘরের মালকিন অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে এই সমস্ত কথা এ কিভাবে জানতে পারলো। তখনই স্যাংপে তাকে বলছিল আমি তোমার বাচ্চাকে ঠিক করতে পারি, সেই কারণে আমাকে 1 বছরের জন্য রুমে ফ্রিতে থাকতে দিতে হবে। এই কথা শোনার পরে তো ঘরের মালকিন অনেক বেশি রেগে যাচ্ছিল, আর সে বলছিল তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু তখনই ঘরের মালকিনের কাছে হসপিটাল থেকে কল আসে, আর সে জানতে পারে সত্যি সত্যি তার ছেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এই কথা শুনে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সাংফের সাথে হসপিটালে চলে যায়, যেখানে যাওয়ার পর ডক্টর নিজেও বলে দেয় আমি আর কিছু করতে পারবো না, ভালোভাবে তুমি একে ঘরে নিয়ে চলে যাও, কারণ ওর অবস্থা একদম ঠিক নেই।
কিন্তু ডক্টরের যাওয়ার পরে সাংফে সেই ছোট বাচ্চাটাকে দেখে আর এতটুকুতেই ছোট্ট বাচ্চাটা ঠিক হয়ে যায় আর কিছু সময়ের মধ্যেই তার হুঁশ ফিরে আসে। এই দৃশ্য দেখার পরে ঘরের মালকিন এত বেশি খুশি হয়ে যায়, সে সাংফেকে তার ঘরে ফিরিতে থাকার জন্য 1 বছর নয় 10 বছর থাকতে দেয়। এই কথা শুনে সাংফে নিজেই মানা করে দেয়। সে বলে এসবের কোনো প্রয়োজন নেই, কারণ আমি টাকা ইনকাম করে এখান থেকে চলে যাব। আর এমনিতেও আমাকে টাকা ইনকাম করার জন্য কি করতে হবে। এই কথা শুনে ছোট্ট বাচ্চাটা বলে, দিদি তুমি অনেক বেশি সুন্দরী, তুমি লাইভ স্ট্রিমিং করতে পারো। এই কথা শুনে তো সাংফের এই আইডিয়া অনেক বেশি পছন্দ হয় আর এরপরেই সে তার লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়, যেখানে সে লোকেদের পাস্ট আর ফিউচার বলতে শুরু করে। আর সেখানে অনেক লোক তো সাংফেকে এই কারণেই দেখছিল, কারণ লাস্ট ইনসিডেন্ট হওয়ার পরে তারা সবাই তাকে চিনে ফেলেছিল। তাই তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার পরিবর্তে তারা যাও আর তার রিলেশন সম্পর্কে জানার জন্য বেশি উৎসাহিত ছিল আর বারবার সেই সম্পর্কেই প্রশ্ন করছিল। আর যে প্রশ্নগুলো সাংফে অ্যাভয়েড করে চলছিল, তখনই তার লাইভ স্ট্রিমে একজন সেলিব্রিটি জয়েন করে। তার নাম ছিল বাইচুন আর সেও একজন বড় সেলিব্রিটি ছিল। সে যাওকে আগে থেকেই চিনত, কারণ দুইজন একই কাজ করত। এর সাথে সে সাংফের আসল রূপটা সবার সামনে আনতে চেয়েছিল। তাই সে তাকে কিছু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে শুরু করে। জিজ্ঞাসা করে সে আজকের কি খেতে চলেছে, যাতে সে জানতে পারে সে সত্যি সত্যি ভবিষ্যৎবাণী করতে পারে কিনা, নাকি সে মিথ্যে কথা বলছে। সাংফে বলছিল, তুমি কি খাবে সেটা বলে দেওয়া আমার জন্য বড় কোনো বিষয় না। এরপর সে তার সম্পর্কে জানার চেষ্টা করে। এরপর সে বলে আজকের দিনটা তোমার জন্য খুব খারাপ যেতে চলেছে, কারণ তুমি আজকের কোনো কিছু খেতে পারবে না। এই কথা শুনে বাইচুন বলে, দেখো বেশি সময় লাগেনি আর তোমার সত্যিটা সবার সামনে চলে আসলো। আমি একজন সেলিব্রিটি আর আমার কাছে কোন জিনিসের কমি আছে যে কিনা আমি খাবার খেতে পাবো না। আমার কাছে কাজের লোকজন আছে আর আমার কাছে অনেক টাকাও আছে। আমি যখন চাই যেখান থেকে চাই খাবার অর্ডার করে খেতে পারি। এই কথা শুনে সাংফে বলে, আমি জানি, কিন্তু আজকের দিনটা তোমার জন্য খুব খারাপ হতে চলেছে। তুমি আজকের কোনো কিছুই খেতে পারবে না। এই কথা শুনে বাইচুন বলে, ঠিক আছে, আমিও দেখছি তোমার ভবিষ্যৎবাণী কিভাবে সবার সামনে মিথ্যে প্রমাণ হয়। এমনটা বলার পরে সে তার মেটকে ডাকতে থাকে, কিন্তু কিছু সময় পরে তার রিয়েলাইজ হয় আজকের তো তার মেট ছুটি নিয়েছে। তাই তো সে কিছু সময়ের জন্য লাইভ স্ট্রিম বন্ধ করে দেয় আর নিজের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দেয়। আর তখন এই সাংফের লাইভ স্ট্রিম সুমি জয়েন করে নেয়। এরপর সে বলতে থাকে, প্রথমে তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে আর এখন আমার ভাইয়ের সাথে এই সমস্ত কিছু করছো। ভালোভাবে তুমি দুইজনের তরফ থেকে ক্ষমা চেয়ে নাও, না হলে আমি তোমার জীবন বরবাদ করে দেব। আসলে সুমি আর বাইচুন দুইজন রিলেটিভ ছিল, সেই কারণে সুমি তার তরফ থেকে ঝগড়া করছিল। এরপর সুমিন তার লাইভ স্ট্রিম ডিসকানেক্ট করে দেয় আর এরপরে বাইচুন তার লাইভে চলে আসে। আর সে বলতে থাকে, এখন তোমার কাছে আর বেশি সময় নেই, কারণ তুমি হারতে চলেছ। আমি স্টোর থেকে খাবারও অর্ডার করে দিয়েছি। তো সে বলছিল, ঠিক আছে, অর্ডার যখন করেছো খেয়ে দেখিয়ে দাও। বাইচুন বলে, কেন নয়। তখনই তার কাছে রেস্টুরেন্ট থেকে কল চলে আসে আর সে জানতে পারে ডেলিভারি বয় তার কাছে খাবার নিয়ে আসছিল। তখনই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তাই তো সে খাবার নিয়ে আসতে পারবে না। তাদের দুইজনের কথা তো লাইভ চলছিল, তাই তো সমস্ত লোকেরা সমস্ত কিছুই দেখছিল। আর সবাই বলছিল, বাইচুন কি তবে হারতে চলেছে? সত্যি সত্যি কি ওই মেয়েটা ভবিষ্যৎবাণী করতে পারে? তো এই সমস্ত কিছু দেখে বাইচুন বলে, এত তাড়াতাড়ি নিজেদের জাজমেন্ট দেওয়া শুরু করো না। আমি পাশের একটা রেস্টুরেন্টে আমার খাবারের অর্ডার দিচ্ছি। অন্য রেস্টুরেন্টের লোকটা নিশ্চয়ই খাবার নিয়ে আসছে। একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তো কি হয়েছে? কিন্তু সব রেস্টুরেন্ট থেকে বারবার কল আসতে থাকে আর বারবার কোনো না কোনো কারণে তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত একটা অর্ডার ছিল যে কিনা তার খাবারের অর্ডার নিয়ে বিল্ডিংয়ের সামনে চলে এসেছিল, কিন্তু গার্ড তাকে আসতে দিচ্ছিল না। তাই তো সে বাইচুনের কাছে কল করেছিল। বাইচুন তো অনেক বেশি খুশি ছিল আর সে বলছিল, চলো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আমার খাবার আমার কাছে আসছে। এরপরে সে সকলকে দেখাতে দেখাতে বাইরে চলে যায়। এরপরে সে সেই লোকটার থেকে খাবারটা নিয়ে নেয় আর ভেতরে চলে আসে, কিন্তু আসার সময় তার সমস্ত লক্ষ্য মোবাইলের মধ্যে ছিল। তাই তো সে ধাক্কা খেয়ে যায় আর তার খাবার আসে দুজনেই নিচে পড়ে যায়। এখন বাইচুনের সাথে সাথে সকলেরই এই কথাটা বিশ্বাস হয়ে গিয়েছিল, এই মেয়েটা সত্যি সত্যি ভবিষ্যৎবাণী করতে পারে, কারণ এত জায়গা থেকে একটা মানুষের এতবার খাবার ক্যান্সেল হওয়া এটা কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। এখন তো সাংফে জিতে গিয়েছিল, তাই তো সে অনেক বেশি খুশি হচ্ছিল। তখনই বাইচু তার ফ্যামিলি ফটো দেখছিল আর তার ফ্যামিলির কথা ভাবছিল। আর সে ভাবছিল, কি আমার বোনকে খুঁজে দিতে পারবে? এরপরে সে সাংফেকে বলে, আমি তোমাকে ভরসা করতে চাই, তুমি কি আমার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে দিতে পারবে, যাকে আমরা 20 বছর ধরে খুঁজে চলেছি? আজ পর্যন্ত সে কোথায় আছে আমরা জানতে পারিনি। এই কথা শুনে সাংফে বলে, ঠিক আছে। এরপরে সে ম্যাজিক করে তার খোঁজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে রেজাল্ট জানার পরে পুরো অবাক হয়ে যায়, কারণ সেই ছোট্ট মেয়েটার অন্য কেউ না, সে আসলে সাংফে নিজেই ছিল। এই সত্যিটা বলতে সে একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু তবুও সে এই সত্যিটা বলে দিয়েছিল। আর সে বলছিল, আমি হলাম তোমার বোন। আসলে এখানে কেউই বাইচুনের মতো তার কথায় বিশ্বাস করতো না, কারণ বাইচুন একজন সেলিব্রিটি ছিল, এর সাথে তার পরিবার অনেক বেশি ধনী ছিল। তাই তো যে কেউই তার বোন হওয়ার চেষ্টা করবে, সমস্ত লোকেদের মনে এটাই চলছিল। কিন্তু সাংফে তো আসলে সত্যি কথাই বলছিল,
এরপরে স্যাংফে যখন নিজের সম্পর্কে খোঁজখবর নিচ্ছিল ম্যাজিক করে, তখন সে জানতে পারে যখন সে ছোট ছিল, হসপিটালে গিয়েছিল ডেলি চেকআপের জন্য, তখন হসপিটাল থেকে কেউ একটা তাকে চুরি করে নিয়েছিল। এই সম্পর্কে সে এর আগে কিছুই জানতো না। বাইচুন, যে কিনা তার বোনকে নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, এই কথা শোনার পর তার তো অনেক বেশি রাগ হচ্ছিল আর সে স্যাংফ্যাংকে ব্লক করতে চলেছিল। কিন্তু স্যাংফ্যাং তাকে থামিয়ে দেয় আর নিজের লকেটটা দেখিয়ে দেয় আর বলে, এই সেম লকেট তোমার কাছেও আছে, যেটা আমাদের প্যারেন্টস আমাদেরকে দিয়েছিল। এর থেকে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, আমরা দুইজন ভাই বোন। কিন্তু যে সমস্ত লোকেরা লাইভ স্ট্রিম দেখছিল তারা বাইজুনকে বলছিল এটা তো নকল হতে পারে, কারণ আজকাল মার্কেটে এমন অনেক জিনিসপত্রই পাওয়া যায় যা বাজার থেকে খুব সহজেই কেনা যায়। এমন অনেক লকেট নকল বিক্রি করাও হয়ে থাকে। তখন স্যাংফে তার নিজের বার্থ মার্ক দেখিয়ে দেয় আর সে বলে, এটা তো মিথ্যে হতে পারে না, আর তুমি এই সম্পর্কে তোমার প্যারেন্টসকে জিজ্ঞাসা করতে পারো, কারণ এই সম্পর্কে শুধুমাত্র আমাদের প্যারেন্টস আর যে ডক্টর আমাকে এই দুনিয়াতে এনেছে সে ছাড়া আর এই সম্পর্কে কেউই জানে না। এই কথা শুনে বাইচুন 1 সেকেন্ড সময় নষ্ট না করে তার প্যারেন্টসের কাছে যায় আর তাদের স্যাংফের বার্থ মার্ক দেখিয়ে দেয়। যখনই প্যারেন্টস বার্থ মার্কের সাথে সেই লকেটটা দেখতে পায়, তারা তো তাদের মেয়েকে এক পলকেই চিনে যায়। তখনই কেউ একটা স্যাংফ্যাংয়ের দরজায় নক করে। এমনটা দেখে সে তার প্যারেন্টসের কাছে তার লোকেশান সেন্ড করে দেয়, কিন্তু কমজোরি থাকার কারণে সে রক্ত বমি করতে শুরু করে। তখনই তার ঘরে সুমি অন্য মেয়েদের নিয়ে সেখানে পৌঁছে যায়, যেখানে সে তাকে বলছিল, তোমার কারণে আমার বয়ফ্রেন্ডের জীবন বরবাদ হয়ে যাচ্ছে, ভালো হবে তুমি সবার সামনে চলে আসো আর আমাদের কাছে ক্ষমা চেয়ে নাও, যাতে তার জীবনের সব প্রবলেম ঠিক হয়ে যায়। কিন্তু স্যাংফে পরিষ্কারভাবে তা করতে মানা করে দেয় আর সে তার ম্যাজিক ব্যবহার করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার বডি তো সেই সময় অনেক বেশি কমজোর হয়েছিল, তাই তো সে তার ম্যাজিক ব্যবহার করতে পারছিল না। অন্যদিকে তার ফ্যামিলির লোকেরা তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে আটকে দেখে সেখান থেকে বেরোনোর কথা বলে। ওদিকে সুমি তার বন্ধুদের সাথে স্যাংফ্যাংকে টর্চার করছিল আর তার উপরে অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখনই স্যাংফ্যাংয়ের প্যারেন্টস সেখানে চলে আসে। বাইচুন যখনই সুমিকে দেখে সে তাকে থাপ্পড় মেরে দেয় আর সে বলছিল, তোমার সাহস কী করে হলো আমার বোনকে টর্চার করার। প্রথমে তো সুমি তার কথায় বিশ্বাস করতেই পারছিল না, স্যাংফে যাকে সে এত বেশি ঘৃণা করে সে কিনা এত বড় ঘরের মেয়ে হতে পারে। কিন্তু ভাই, যার কিনা 20 বছর পরে তার বোনের সাথে দেখা হয়েছিল, সে তো অনেক বেশি খুশি হচ্ছিল। আর যারা তাকে টর্চার করছিল, ক্ষতি করতে চাইছিল, তারা তাদের সবাইকে পুলিশের হাতে তুলে দেয়। এরপরে পুরো ফ্যামিলি মিলে স্যাংফেকে তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু স্যাংফে তাদেরকে মানা করে দেয়। এরপরে সে ঘরে না যাওয়ার জন্য কোনো একটা বাহানা দেখাতো, তার আগেই সেখানে গার্ড চলে আসে আর সেখানে এসে বলতে থাকে ইয়ে ফ্যামিলির ইয়ং মাস্টার তার বিয়ের জন্য সাংফের জন্য প্রস্তাব নিয়ে আসছে, কারণ তারা সাংফের সম্পর্কে জানতে পেরেছে। এই কথা শুনে ড্যাড বলছিল, ঠিক আছে যাও, তাদেরকে ভেতরে নিয়ে এসো। যত সময় আমাদের হিরো সেখানে আসে, চলো আমরা জেনে নিই আমাদের হিরোর বিয়ে সাংফের সাথে কিভাবে তৈরি হয়েছিল। আসলে সাংফে যখন জন্মেছিল তার জন্মের কিছু সময় পরেই তার কিডন্যাপ হয়ে গিয়েছিল। তবে কিভাবে আমাদের হিরো ব্যাকুইনের সাথে তার বিয়ের কথা হয়েছিল, এখানে ড্যাড সমস্ত সত্যি কথাটা বলতে থাকে। সে বলে, আমি আর ব্যাকুইনের ড্যাড আমরা অনেক ভালো বন্ধু ছিলাম আর আমরা ভেবেছিলাম আমাদের বন্ধুত্বটা সম্পর্কে পরিণত করব। আর যখনই আমার মেয়ে এই পৃথিবীতে এসেছিল, আমি আমার মেয়ের বিয়ে ব্যাকুইনের সাথে সেট করে দিয়েছিলাম। আর যখন আমার মেয়ে কিডন্যাপ হয়ে গিয়েছিল, ব্যাকুইনের মাও এই পৃথিবী থেকে চলে গিয়েছিল। সেই সময় ব্যাকুইনের তার মাকে খুব প্রয়োজন ছিল, কিন্তু ইয়েচান তার ছেলের পরোয়া না করে দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল। তাই তো আমি ওই ঘরে আমার মেয়ের বিয়ে দিতে চাই না। তাদের কথা শোনার পরে স্যাংফে ডিসাইড করে সে ওই ছেলেটার সাথে বিয়ে করবে না। কিন্তু যখনই সে ব্যাকুইনকে সামনে থেকে আসতে দেখে, তার পার্সোনালিটি, তার কিউটনেস দেখে সে তো প্রথম নজরেই তাকে ভালোবেসে ফেলে। ব্যাকুইন সেখানে আসার পরে সমস্ত পরিবারের লোকেদের বলে সেও লাইভ স্ট্রিম থেকে জানতে পেরেছিল তাদের মেয়ে ফিরে এসেছে, তাই তো সে বিয়ের কথা পূরণ করার জন্য সেখানে কিছু গিফট নিয়ে এসেছিল, যা কিনা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। এর সাথে সে একটা ব্ল্যাক ক্রেডিট কার্ড নিয়ে এসেছিল, যেটা কিনা আনলিমিটেড কার্ড ছিল। সে বলছিল, আমি আমার ড্যাডের প্রমিস পূরণ করার জন্য এখানে এসেছি, তুমি কি আমাকে বিয়ে করবে। স্যাংফ্যাং কিছু বলতো তার আগেই তার বাবা সেই বিয়ের জন্য মানা করে দেয়। এই কথা শুনে ব্যাকুইন সেখান থেকে চলে যাচ্ছিল, তো স্যাংফে তাকে থামিয়ে দেয় আর বলে, উত্তর দেওয়ার আগে আমি তোমার পরিবারের লোকেদের কাছে থেকে দেখতে চাই। এই কথা শুনে তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যাকুইনকে বলে, এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি চাই তোমার পরিবারের লোকেদের সাথে কথা বলতে আর চাই তাদের সাথে ভালোভাবে পরিচয় করতে। এই কথা শুনে ব্যাকুইন বলে, ঠিক আছে, 3 দিন পরে আমার বাবার বার্থডে, সেই দিন তুমি সবার সাথে পরিচয় করে নিও। এরপরে দৃশ্য বদলায় আর পরের দৃশ্যে আমরা ব্যাকুইনের ড্যাড ইয়েচানকে দেখতে পাই, যে কিনা উকিলের সাথে বসে তার সম্পত্তির দলিল চেঞ্জ করছিল। তখনই সেখানে তার 2 নম্বর ওয়াইফ চলে আসে। সেখানে আসার পরে সে তার হাজব্যান্ডের থেকে যখনই জানতে পারে তার হাজব্যান্ড তার বড় ছেলেকে আরও কিছু শেয়ার্স দিতে চলেছে, সে তো অনেক বেশি রেগে যাচ্ছিল, কিন্তু সে তার হাজব্যান্ডের কাছে তা প্রকাশ করে না। এরপরে তার হাজব্যান্ড সেখান থেকে চলে যায় আর সে কারো একটা কাছে কল করে আর সে বলছিল সমস্ত সম্পত্তি যেন শুধুমাত্র আমার ছেলের হয়, তার জন্য যদি তাকে রাস্তা থেকে সরাতে হয় তবে সরিয়ে দাও। তার কথা মতো কেউ একটা ব্যাকুইনের কারের ব্রেক ফেল করিয়ে দেয়। এই বিষয়টা না জেনে ব্যাকুইন যখন তার বাবার কাছে স্যাংফের সাথে যাচ্ছিল, সে রাস্তার মাঝেই জানতে পেরেছিল তার কারের ব্রেক ফেল হয়ে গিয়েছে।
সে তার গাড়ি থামানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু গাড়ি তার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। এরপরে সে গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে একটা গাছের গায়ে ধাক্কা খেতেই চলেছিল, কিন্তু তার এক মুহূর্ত আগেই সাংফে তার ম্যাজিক ব্যবহার করে, আর এর ফলে তারা দুইজন বেঁচে যায়। এরপরে সে ব্যাকুইনকে বলছিল তুমি সত্যি সত্যি অনেক বেশি আনলাকি। এমন কথা শুনে ব্যাকুইন তাকে সরি বলে। এরপরে সে তার ড্যাডের গিফটটা বের করে, কিন্তু সাংফে তাকে থামিয়ে দেয়। সে যখন বক্সটা দেখছিল সে বুঝতে পারছিল বক্সের মধ্য থেকে অনেক বেশি নেগেটিভ পাওয়ার বের হচ্ছে। তাই তো সাংফে সেই গিফট সম্পর্কে ব্যাকুইনের সাথে কথা বলে। তো ব্যাকুইন তাকে বলছিল এই গিফটটা সে তার ড্যাডের জন্য নিয়ে এসেছে, কারণ তার ড্যাডের প্রাচীন জিনিসপত্র অনেক বেশি পছন্দ, আর সেই জিনিসটা কেনার জন্য 8 মিলিয়ন খরচ করে দিয়েছে। সাংফে বলছিল এইসব কিছু তো ঠিক আছে, কিন্তু এই গিফটটা তোমার কাছ পর্যন্ত কে পৌঁছে দিয়েছে? তো সে বলছিল আমার মা দিয়েছে। আসলে সে আমার সৎ মা, কিন্তু তবুও সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তার কথা শুনে সাংফে বুঝতে পেরেছিল তার স্টেপ মাদার তো তাকে একটুও পছন্দ করে না। এরপর সে সেই বক্স সম্পর্কে ব্যাকুইনকে বলে দেয়, আর ব্যাকুইন সব শুনে তো পুরো শক হয়ে যায়। এরপর সে তাকে বলছিল তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি তোমার সাথে আছি। এরপরে আমরা ইয়েচানের বার্থডে পার্টির দৃশ্য দেখতে পাই, যেখানে সে তার ছোট ছেলে ফ্যান আর ছোট ভাই আর তার ওয়াইফের সাথে কথাবার্তা বলছিল। তখনই তার ওয়াইফ কেনলি তার সঙ্গে করে তার পরিবারের একজন খাস পূজারীকেও তার সঙ্গে করে নিয়ে এসেছিল। এমনটা দেখে তো ইয়েচানেরও অনেক বেশি ভালো লাগছিল, আর সে তার ওয়াইফকে বলছিল সে যেন তার খেয়াল রাখে। ব্যাকুইন আর সাংফে দুজন ভেতরে চলে আসে। সেখানে তারা ইয়েচানের সাথে দেখা করে। ব্যাকুইনকে যখন তার আঙ্কেল আর আন্টি দেখে সে তাকে ইনসাল্ট করার চেষ্টা করছিল, কিন্তু সাংফে তো তাদেরকে একটু সুযোগ দেয় না। সে তো উল্টো তাদেরকেই অপমান করতে শুরু করে দেয়। তখনই সেখানে ফুয়ান আর কিং এর মেয়ে চলে আসে, যে কিনা আর অন্য কেউ না সুমি ছিল। সুমি এখানে জাওয়ের সাথে এসেছিল। জাওয়ের এমনটা মনে হচ্ছিল সাংফে তার পিছু নিতে নিতে এখানে চলে এসেছে, কিন্তু যখনই সে জানতে পারে সাংফে আসলে একটা ধনী পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু সাংফে তো তাকে তার ধারে কাছেও আসতে দেয় না। এমনটা দেখে যাও সুমির সাথে সেখান থেকে চলে যায়। এরপর সাংফে ডাইরেক্ট ইউচানকে বলছিল আপনার পরিবারের লোকেরা তো অনেক বেশি নির্লজ্জ, আমি এখানে থাকতে চাই না, কারণ এখানে আমাকে অপমান করা হচ্ছে। এই কথা শুনে তো ইয়েচান তার ছোট ভাই আর তার ওয়াইফকে বলছিল তাড়াতাড়ি এর কাছে ক্ষমা চাও। তার বড় ভাইয়ের কারণে তাদের দুইজনকে তার কাছে ক্ষমা চাইতে হয়, কিন্তু ওই সমস্ত কিছু ফ্যাং দেখছিল। এরপরে সে সাংফের কাছে যায় আর তাকে বলছিল তুমি কোন বেবাকুফে চক্করে ফেসে গিয়েছো, আমার কাছে আসো, আমার কাছে কোনো জিনিসের অভাব নেই। এমনটা বলে সে যখনই তার ক্লোজ যাচ্ছিল সাংফে তার হাত ধরে ফেলে আর তার হাত মরতে শুরু করে দিয়েছিল। তখনই সে জানতে পেরেছিল ব্যাকুইনের সাথে যা কিছু হচ্ছে তা সব কিছু ফ্যাংয়ের কারণে হচ্ছে। আসলে তার মা তো তার ভালো সৌভাগ্যটা তার ছেলেকে দিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু দেখার পরে সে ডিসাইড করে সে ব্যাকুইনের সৌভাগ্য তাকে ফিরিয়ে দেবে, আর সে তো ফ্যাংয়ের প্রতি একটুও দয়ামায়া দেখায় না। কিন্তু তখনই ক্যানলি সেখানে চলে আসে আর সেখানে এসে সবাইকে শান্ত করায়। এরপরে সে তার ছেলেকে বলে তাড়াতাড়ি তোমার বাবার জন্য নিয়ে আসো উপহারটা, তোমার বাবাকে দিয়ে দাও। এই কথা শুনে ফ্যাং তার বাবার সামনে তার আনা গিফটটা নিয়ে আসে, যা কিনা বড় একটা চিত্র ছিল, যার মধ্যে সুন্দর করে 1000টা পাহাড় বানানো ছিল, যা কিনা ইয়েচিনের অনেক বেশি পছন্দ হয়েছিল। তাই তো সে এই গিফটটা পেয়ে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে কেনলি ব্যাকুইনকে বলছিল তুমিও তো তোমার বাবার জন্য কিছু নিয়ে এসেছো, ভালো হবে তুমি সেটা তোমার বাবাকে দিয়ে দাও। আর সে তার মনে মনে ভাবতে থাকে তুমি একবার সেই গিফটটাকে তাকে দিয়ে দাও, তারপরে দেখো তোমার সাথে কি হতে চলেছে। ব্যাকুইন যে কিনা সাংফের কারণে প্রথম থেকে সবকিছু জেনে গিয়েছিল আসলে সেই বক্সের মধ্যে কি আছে, তাই তো সে তার মমকে ফোর্স করছিল সেই গিফটটা যেন তার মা তার তরফ থেকে তার বাবাকে দেয়। এই সমস্ত কিছু দেখে তো তার মা ভয় পাচ্ছিল আর পিছু হটে যাচ্ছিল, কিন্তু ফ্যাং তো এই সমস্ত কিছু বিষয়ে জানতো না। তাই তো সে সামনের দিকে এগিয়ে যায় আর সেই বক্সটাকে ওপেন করে দেয়। আর যখনই সে সেই বক্সটাকে ওপেন করে দেয় বক্সের মধ্যে থেকে তো কালো শক্তি বাইরে বেরিয়ে আসে, আর সেই কালো শক্তি তার মধ্যে প্রবেশ করে যায়, আর তার চোখ তো একদম টকটকে লাল হয়ে যায়। আর গিফট বক্সে লুকিয়ে রাখা ছুরিটাকে বাইরে বের করে তার ড্যাডের উপরে অ্যাটাক করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। আর সে বলছিল আজকের আমি তোমাকে এমনভাবে যেতে দেবো না, আজকের তোমার দেহর থেকে আত্মা বের করেই ছাড়বো। এমনটা বলে সে যখন ছুরি দিয়ে তার উপরে অ্যাটাক করতেই যাচ্ছিল তার বাবাকে বাঁচানোর জন্য ব্যাকুইন তাদের মাঝে চলে আসে, আর তাকে বাঁচানোর জন্য সাংফে ম্যাজিক করে। আর এরপরেই তার হাতে একটা তলোয়ার চলে আসে, আর সেই তলোয়ার দিয়ে সে ফ্যাংকে থামিয়ে দেয়। এরপরে সে তার উপরে এমন একটা ম্যাজিক করে সেই কারণে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এমনটা দেখে তো কেনলি অনেক বেশি রেগে যায় আর সমস্ত দোষটা ব্যাকুইনের উপর দিয়ে দেয়। আর সে বলতে থাকে তুমি কেমন গিফট নিয়ে এসেছো যার কারণে আমার ছেলের সাথে এসব কিছু হয়ে গেল। তো সাংফে বলছিল এসবে তো ব্যাকুইনের কোনো হাত নেই, আর এমনিতে ওই গিফটটা তো তুমি নিজে হাতেই রেডি করেছিলে। এই কথা শুনে সে বলছিল হ্যাঁ আমি এই গিফটটাকে রেডি করার জন্য ওকে সাহায্য করেছি, কিন্তু ওর মধ্যে তো ওই নেগেটিভ শক্তিটা ও নিজেই দিয়েছে না। এরপরে সে তার হাজব্যান্ডকে বলতে শুরু করে তোমার মনে আছে আমাদের পরিবারের পূজারী আমাদেরকে বলেছিল এর ভাগ্য অনেক বেশি খারাপ, আর সে তার দুর্ভাগ্যের কারণে আমাদের সবার প্রাণ নিয়ে নেবে। আর পূজারীও সামনে এসে তাদের কথায় সায় দিয়ে দেয়, আর আঙ্কেল আর তার ওয়াইফও তাদের সাইড নেয়। সমস্ত লোকেরা ব্যাকুইনের উপরেই সমস্ত দোষ দিতে থাকে, আর সাংফে একাই তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে।
কিন্তু ইয়েচান এত কটা লোকেদের কথা শুনে তাদের কথায় চলে আসে আর তার নিজের ছেলের ওপর হাত উঠিয়ে দেয় আর তাকে বলতে থাকে, আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি, কিন্তু তুমি তোমার ছোট ভাইয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো? আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি তোমার ছোট ভাইকে ক্ষতি করার জন্য কালো জাদু শিখে নিয়েছো। এইভাবে অনেক রকম ভাবে ইয়েচান তার ছেলেকে দোষারোপ করতে থাকে। আর ব্যাকুইন এই সমস্ত কথা চুপচাপ শুনে চলেছিল। সে একবারও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তার ড্যাড তার উপরে এই সমস্ত কিছু দোষ চাপাচ্ছিল। কিন্তু স্যাংফে তো শান্ত হয়ে থাকে না, সে সামনে এগিয়ে আসে আর সমস্ত সত্যি বলতে থাকে। আজকের আমি তোমাদের সামনে এমন কিছু রাজ খুলতে চাই যা জানার পরে তোমরা সবাই অবাক হয়ে যাবে, আর এই সত্যিগুলো মনে করো আমার তরফ থেকে তোমার বার্থডের গিফট। এমনটা বলার পরে সে আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, তোমার বড় ছেলের ভাগ্য আসলে সত্যিই খুব ভালো, আর এই বিষয়টা নিয়ে তোমার ওয়াইফ অনেক বেশি জলস হতো, তাই তো সে কালা জাদুর সাহায্য নিয়েছিল, আর সে তোমার বড় ছেলের সৌভাগ্যটাকে নিজের ছেলের খারাপ ভাগ্যের সাথে বদলে নিয়েছিল। আর এই ফ্যাং যাকে তুমি নিজের ছোট ছেলে মনে করো, সে আসলে তোমার ছেলে না, আর তোমার ওয়াইফের সম্পূর্ণ কোম্পানিটা দরকার, তাই তো সে ধীরে ধীরে সমস্ত কিছু চুরি করছে, আর এই সমস্ত কিছুতে তোমার ছোট ভাই তার সাথ দিচ্ছে। আর হ্যাঁ, আমার উপরে আঙুল তোলার কোনো দরকার নেই, কারণ আমি সমস্ত সত্যিটা তোমাদের সবার সামনে নিয়ে আসতে পারি। এমনটা বলার পরে সে ম্যাজিক করে। এরপরে সে ম্যাজিকের দ্বারা ব্যাকুইনের ভেতরে দেওয়া সমস্ত দুর্ভাগ্য ফ্যাঙ্কের মধ্যে দিয়ে দেয়, আর ব্যাকুইনের ভালো ভাগ্য তাকে ফিরিয়ে দিতে থাকে। যখন এই সমস্ত কিছু হতে সমস্ত লোকেরা দেখছিল, তারা তো অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল, কিন্তু কিয়ান তার ছেলের দুর্ভাগ্য নিয়ে তো অনেক বেশি ভয় পাচ্ছিল। তাই তো সে তার গুরুকে বলছিল, তাড়াতাড়ি ওকে কিছু করো, ওই মেয়েটা আমার ছেলের উপরে কালো জাদু করছে। পূজারি মাঝে এসে যখন এই সমস্ত কিছু থামানোর চেষ্টা করে, কিন্তু স্যাংফে তো তাকে একবারেই হারিয়ে দেয়। এরপরে যার যার ভাগ্য তার শরীরে দিয়ে দেয়। এমনটা করার পরেই ফ্যাংয়ের খারাপ ভাগ্য শুরু হয়ে যায়। এরপরে সে ব্যাকুইনকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার পা মুড়ে যায় আর সে নিচে পড়ে যায়। এরপরে সে খুব রেখে পাশে থাকা ওয়াইন বোতল উঠিয়ে তাকে মারার চেষ্টা করছিল, কিন্তু তার খারাপ ভাগ্যের কারণে সেই বোতলটা তারই লেগে যায়। এখন ক্যান্ডলি তার ছেলেকে বাঁচানোর জন্য কিছু ট্রাই করতো, তার আগেই সেখানে ইয়ান ফ্যানের অ্যাসিস্ট্যান্ট চলে এসেছিল, আর তার হাতে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। তা দেখার পরে ইয়েচান জানতে পেরেছিল তার ওয়াইফ প্রত্যেক মাসে কোম্পানিতে কত বেশি ফ্রড করছে। আর এসব কিছু দেখে তো ইয়েচান অনেক বেশি রেগে গিয়েছিল, আর তার ওয়াইফকে বলছিল, এটা নিজের চোখে দেখো। ওয়াইফ যখন নিজের চোখে নিজের ভুলগুলোকে দেখে, সে তো তার ভুল অ্যাকসেপ্ট করতে মানা করে দেয়। এরপরে স্যাংফে আবার একবার ম্যাজিক ব্যবহার করে, আর ইয়েচানকে বলে, তুমি কি জানতে চাইবে না এই সমস্ত কিছুতে তোমার ওয়াইফের সাথ কে দিয়েছে? এরপরে সে গুরুর উপরে ম্যাজিক করে আর বলে, এদের কারণেই তোমাদের উপর এত কিছু ঘটছে। আসলে ফ্যাংক ওই গুরুর ছেলে। সমস্ত সত্যি জানার পরে তো ইয়েচান অনেক বেশি রেগে গিয়েছিল। এরপরে সে তিনজনকে ধাক্কা মেরে সেখান থেকে বাইরে বের করে দিয়েছিল, আর বলছিল, মনে রাখো এই শহরে যেন তোমাদেরকে আর দ্বিতীয়বার না দেখতে পাই, না হলে তোমাদের তিনজনকে আমি প্রাণে মেরে ফেলবো। এই সমস্ত কিছু দেখে তো ইয়েচান স্যাংফের উপর অনেক বেশি খুশি হচ্ছিল, আর সে বলছিল, আজকের তুমি আমার ছেলেকে আমাকে মিলিয়ে দিয়েছো, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? স্যাংফে বলছিল, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, আমি তো শুধুমাত্র ব্যাকুইনকে চাই, কারণ ওর দ্বারা আমি আমার নিজেরও ভাগ্য পরিবর্তন করতে পারবো, যাতে আমিও ভবিষ্যতে আমার ফ্যামিলির লোকেদের সাথে থাকতে পারি, কারণ আমার ভাগ্যে একটু গড়বড় আছে। আমাকে কিছু লোকেদের সাহায্য করতে হবে, আর সেই সব কিছু করতে আমাকে ব্যাকুইন সাহায্য করবে। পরের দৃশ্যে আমরা স্যাংফেকে তার পুরনো ঘরে দেখতে পাই। সে যখন সেখানে ঘুম থেকে উঠেছিল, তার সাথে ব্যাকুইনের দেখা হয়ে যায়। সে তাকে বলছিল, তুমি এত সকাল সকাল এখানে কি করছো? তো সে বলছিল, আমি মানলাম তুমি তোমার খারাপ ভাগ্যের জন্য তোমার প্যারেন্টসের সাথে থাকো না, কিন্তু আমি তো তোমার সাথে থাকতে পারি। এই কথা শুনে তো সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু যখন সে বলে, আমি এখানে থাকার জন্য তোমাকে টাকা দেবো, তো তখন সে দরজা খুলে দেয়, কারণ সে টাকা অনেক বেশি পছন্দ করত। এরপরে তারা দুইজন একটা ঘরে থাকা শুরু করে দেয়। এরপরে তারা দুইজন একসাথে লাইভ স্ট্রিমিং করতেও শুরু করে দেয়। এরপরে আবার লোকেরা যখন তাদের লাইফে জয়েন করে, লোকেরা তো স্যাংফেকে আরও বেশি বেশি পছন্দ করতে শুরু করেছিল। তার সাথে ওই হ্যান্ডসাম ছেলেটাকে দেখেও লোকেরা অনেক বেশি ইমপ্রেস হচ্ছিল। লোকেরা তো অনেক রকম কথা বলছিল। তখনই স্যাংফের লাইভ স্ট্রিমে একজন রাইটার জয়েন করে নেয়, আর তার নাম ছিল অ্যানা। অ্যানা একজন ফেমাস রাইটার ছিল। সমস্ত লোকেরা তাকে এখানে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। সে কন্টিনিউ চলতে থাকা কাহিনী সম্পর্কে কথা বলছিল, আর সে বলছিল, আপনি এখনো পর্যন্ত সেই কাহিনী শেষ করেননি, সবাই তো অনেক দিন ধরে সেই কাহিনী শেষটা দেখতে চাইছে। কিন্তু অ্যানা তো ওই সময় অনেক বেশি দুঃখী হয়েছিল। যখন স্যাংফে সেই বিষয়টা নোটিস করে, তো সে তাকে জিজ্ঞাসা করছিল, আসলে তোমার প্রবলেম কি হয়েছে? তো অ্যানা বলছিল, আমি আমার সম্পর্কের যে কথাগুলো এখানে বলতে চলেছি, বিষয়টা একটু জটিল হতে পারে, হয়তো আমার কথায় বেশিরভাগ লোকেরা ভরসা করবে না, কিন্তু এই সমস্ত কিছু আসলে আমার সাথে হচ্ছে। আমি লাস্ট ইয়ার একটা কাহিনী লিখতে শুরু করেছিলাম, এই কারণে আমি বেশিরভাগ সময় রাত জেগে ওই কাহিনী লিখতে থাকতাম, কিন্তু আমি আগামী 3 মাস ধরে ওই কাহিনীতে ফেসে গিয়েছি। যখনই আমি ঘুমিয়ে পড়ি, আমি ওই কাহিনীর মধ্যে নিজেকে দেখতে পাই, আর ওই কাহিনীতে আমার নাম কিং কিং হয়ে থাকে, আর আমি বিয়ের ড্রেস পরে বসে থাকি, আর আমার পাশে আমার হাজব্যান্ডও থাকে। আমরা দুইজন একসাথে অনেক বেশি খুশি থাকি। কিন্তু তখনই সমস্ত গ্রামের লোকেরা সেখানে চলে আসে, আর আমাদের জোর করে বাইরে নিয়ে যেতে থাকে। যখন আমার হাজব্যান্ড তাদেরকে জিজ্ঞাসা করে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে,
তখন তারা বলে পাহাড় দেবতা তোমার ওয়াইফকে অনেক বেশি পছন্দ হয়েছে, আর অনেক বছর ধরে এই পাহাড় আমাদের খাওয়া দাওয়ার কোনো জিনিসপত্র দিচ্ছে না, আর একমাত্র এখান থেকেই আমরা খাওয়া দাওয়ার জিনিসপত্র পেয়ে থাকি, কিন্তু এই পাহাড় আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তো আমাদের তাকে খুশি করার জন্য একজন নতুন মানুষের বলিদান দিতে হবে। আরে এমনিতেও তুমি এত বেশি দুঃখী কেন হচ্ছ? তুমি তো একজন ভূত, তাই না? আমাদের মাফ করে দিও, কারণ তুমি এই দুনিয়াতে এসেছো, আর এইভাবে আমরা তোমাকে এই দুনিয়া থেকে যেতে দিতে পারবো না। এমনটা বলে তারা তাকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে দেয়। কিং এর হাজব্যান্ড তার ওয়াইফকে এইভাবে মরতে দেখে অনেক বেশি দুঃখী হচ্ছিল, আর এইসব কিছু দেখার পরে হঠাৎই তার ঘুম ভেঙে যায়, আর সে জানতে পারে এই সমস্ত কিছু সে স্বপ্ন দেখছিল, তাই তো সে একটু রিল্যাক্স হয়ে যায়। কিন্তু যখনই সে তার হাত দেখে, সে দেখতে পায় তার বডিতে অনেক বেশি আঘাত রয়েছে। এরপরে সে স্যাংফেকে বলে, আগামী 3 মাস ধরে আমার সাথে এইসব কিছু হয়ে চলেছে। আমি তো রাত্রে ভালোভাবে ঘুমিয়ে পড়ি, কিন্তু সকালে যখন উঠি আমার বডিতে এমন অনেক ক্ষত হয়ে থাকে, আর আমাকে প্রত্যেকদিন রাতে ভূতেদের দ্বারা পাহাড় থেকে ফেলে দেওয়া হয়। প্রথম তো আমার এই বিষয়টা নর্মাল মনে হচ্ছিল ওই সমস্ত চোট দেখার পরেও, কিন্তু এখন যখন আমি স্বপ্নের থেকে বাইরে বেরিয়ে আসি, আমার কাছে লাল ওড়না থাকে বা লাল বিয়ের কাপড় থাকে। আমার তো এই সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি ভয় লাগছে। এখন আমি কি করব? এই সমস্ত শুনে স্যাংফে তার সম্পর্কে যাচ করে আর তার ভবিষ্যৎ দেখতে থাকে। সে কোনো একটা জিনিস দ্বারা ভূতেদের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এরপর সে অ্যানাকে জিজ্ঞাসা করে, তোমার সব থেকে বেশি কি পছন্দ, আর তুমি এই কাহিনীটা লেখা কেন শুরু করেছিলে? এই কথা শুনে সে বলে, আমার কাহিনী লেখা অনেক বেশি পছন্দ, কিন্তু লাস্ট টাইম যখন আমার বয়ফ্রেন্ড আমার থেকে ব্রেকআপ করে নিয়েছিল, তখন আমি এই কাহিনীটা লেখা শুরু করেছিলাম। তখন স্যাংফে বলছিল, বাস এই কারণেই তোমার সাথে এই সমস্ত কিছু হচ্ছে, কারণ তুমি সব থেকে বেশি কাহিনী লিখতে পছন্দ করো, সেই কারণে তুমি বেশিরভাগ সময় সারা রাত জেগে থাকো, যা তোমার জন্য একটুও ঠিক না। তুমি দেখেছো কোনো কোনো সময় চিত্রকারের হাতেও তার চিত্রে আমাদের মন ভরিয়ে দেয়। এটা এই কারণেই হয় কারণ সে সেই চিত্রের মধ্যে তার ভাবনা দিয়ে দেয়, আর সেইভাবে একজন রাইটারও যখন কাহিনী লিখে থাকে, সে সেই কাহিনীর মধ্যে তার ইমোশনও দিয়ে থাকে, আর সে সেই কাহিনীর সাথে অনেক বেশি অ্যাটাচ হয়ে যায়। এইভাবে আমরা জেনে না জেনে অনেক কিছুর সাথে অ্যাটাচ হয়ে যাই, যা কিনা আমাদের জন্য একদমও ঠিক না। আর তোমার সাথেও এমনটাই হয়েছে। সেই কাহিনীর ক্যারেক্টারগুলো তোমার সাথে জুড়ে গিয়েছে, আর তারা তোমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইছে। তোমার কাছে এখন বেশি সময় নেই। এই কথা শুনে তো অ্যানা অনেক বেশি ভয় পাচ্ছিল, আর সে বলছিল, তবে এখন আমি কি করব? তো স্যাংফে বলছিল, বেশি ভয় পাওয়ার দরকার নেই, আমি সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করব। এই সমস্ত কিছু জানতে পারে যে সমস্ত লোকেরা লাইভ স্ট্রিম দেখছিল, আর তারা তো অনেক বেশি খুশি হচ্ছিল। পরের দিন সাংফে তার ভাই আর ব্যাকুইনের সাথে অ্যানাদের ঘরে যায়, যেখানে অ্যানা তাদেরকে কফি দেয়, কিন্তু সাংফে তার ভাইকে কফি খেতে দেয় না। সে বলছিল, তোমার এটা খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি আজকের ওর সাথে ভূতের দুনিয়ায় যেতে চলেছ। এই কথা শুনে তো ভাই পুরোই অবাক হয়ে যায়, আর সে বলছিল, তুমি আমার সাথে কি করতে চাইছো? অ্যানারও এটা দেখে অনেক বেশি খারাপ লাগছিল, কেউ তার জন্য এত কিছু করছে। তাই তো সে বলছিল, এর মধ্যে তোমার ভাইকে টেনে আনার কোনো দরকার নেই। কিন্তু এখন বাইচুনের তো অ্যানাকে পছন্দ হয়ে গিয়েছিল, তাই তো সে তার কাছে যায় আর বলে, আপনজনদের এমন কথা বলতে নেই, আমি তোমার জন্য সম্পূর্ণ চেষ্টা করব। এমনটা দেখে সাংফে বলছিল, এতটাও আবেগে পড়ে যেও না, আগে দেখো তোমাকে কি করতে হবে। এরপরে সে তাকে নিয়ে যায় আর তাকে অ্যানার ড্রেস পরিয়ে দেয়। এমনটা দেখে সে বলছিল, আসলে তোমরা আমার সাথে এটা কি করলে? আমাকে যেতে হবে, তা আমি অন্য ড্রেসে কেন যেতে পারবো না? তোমরা আমাকে ওর ড্রেস কেন পরিয়ে দিলে? তো স্যাংফে বলছিল, তুমি অ্যানার স্বপ্নে যাচ্ছ, তারা যাতে তোমাকে অ্যানা ভাবে, তাই তোমাকে অ্যানার ড্রেস পরতে হবে। এতটা বলার পরে সে তাকে বিছানায় শুইয়ে দেয় আর তার মুখের উপরে লাল কাপড় ঢাকিয়ে দেয়। এরপরে সে অ্যানাকে বলে, যত সময় আমি ওখানে থাকবো তুমি এই কাহিনীর শেষটা তাড়াতাড়ি লিখে ফেলবে। এরপরে সে যখন বসে পড়ে কাহিনীটাকে স্টার্ট করার জন্য, কাহিনীর শেষটা তো একাই পরিবর্তন হচ্ছিল। এটা থেকে সাংফে বলে, মনে হয় কাহিনীর মধ্যেকার ভূত গল্পটা নিজে নিজেই লিখতে চাইছে। তুমি একজন রাইটার, তাই তুমি দেখিয়ে দাও একজন রাইটারের টাইপিং স্পিড কেমন হতে পারে। তোমাকে তো ভূতের সাথে জিতেই দেখাতে হবে, তোমাকে আমাদের দুইজনকেই বাঁচাতে হবে, এটা মনে রাখো। এরপর সে ম্যাজিক করে আর তার ভাই ভূতেদের দুনিয়াতে চলে যায়। সেখানে তারা দুইজন একসাথে ছিল, যেখানে তার হাজব্যান্ড তার ঘোমটাতে সরিয়ে দেয়। ভেতর থেকে তো কোনো মেয়ে বের হয় না, ছেলে বের হয়। তা দেখার পরে সে তো পুরোই অবাক হয়ে যায়। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকে গ্রামের লোক নয়, সাংফে একা চলে আসে। এরপরে তারা তিনজন লুকিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ কিছু সময়ের মধ্যেই গ্রামের লোকেরা আসতে চলেছে। আর তখনই গ্রামের লোকেরা ঘরের মধ্যে চলে আসে, তাই তো তারা তিনজন আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তারা চারিদিকে খুঁজতে থাকে আর বলে, কিনকিন কোথায় চলে গেছে? তাকে খুঁজে পাচ্ছি না, কারণ তাকে তো সবসময় এখানেই পাওয়া যায়। এরপরে তারা চারিদিকে খুঁজতে থাকে, আর তাদের মধ্যে একজনের তো আলমারির মধ্যে সন্দেহ হয়, আর সে ধীরে ধীরে সেই দিকে এগোতে থাকে। আর যখনই সে আলমারিটাকে খুলে ফেলে, সাংফে তার ম্যাজিক ব্যবহার করে, সেই কারণে ওই লোকটা ওদের তিনজনকে দেখতে পায় না। এরপরে তারা সবাই সেখান থেকে চলে যায়। তাদের সবাই চলে যাওয়ার পর ওই ছেলেটা, যে কিনা নতুন বর সেজে দাঁড়িয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করছিল, বলো আমার কিনকিন কোথায় আছে? এই কথা শুনে তারা তাকে বলছিল, তোমার ওর সম্পর্কে জেনে কি লাভ আছে? তখন ছেলেটা বলছিল, কারণ আমি তাকে ভালোবাসি। কিন্তু সাংফে তার উপরে তলোয়ার তুলে ধরে, এই সমস্ত কিছু তুমিই করেছো, আর তুমি সেই লোক যে কিনা গল্পের শেষটা পরিবর্তন করছো। তাই আমি এইসব কিছু শেষ করার জন্য এখানে এসেছি, আর আমিও দেখবো তুমি কিনকিনকে কিভাবে তোমার সাথে নিয়ে যেতে পারো। তুমি বারবার বাহানা করে থাকো, তুমি তার পরোয়া করো, আর বারবার তুমি সেই লোক হয়ে থাকো, আর তুমি নিজেই প্ল্যান বানাও তাকে পর্বত দেবতার হাতে তুলে দেওয়ার।
সমস্ত কিছু সামনে চলে আসায় ছেলেটাও তাদের থেকে আর ভয় পায় না। আর সে বলছিল, আমার দুনিয়ায় এসে আমাকেই হুমকি দিচ্ছ, এবার আমি দেখবো তোমরা কিভাবে এখান থেকে ফিরে যেতে পারো। এরপরে সে তার জাদুই তলোয়ারটাকে ভেঙে দেয় আর তাদের উপর অ্যাটাক করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। তখনই সময় থাকতে অ্যানা তার টাইপিং স্পিড অনেক বেশি করে দেয় আর কাহিনীর শেষটা লিখতে শুরু করে দেয়। সে তো অনেক স্পিডে লিখছিল। এরপরে সে ফাইনালি কাহিনীর শেষটা লিখে ফেলে। কিন্তু এই সমস্ত কিছু করার কারণে স্যাংফে অনেক বেশি কমজোর হয়ে গিয়েছিল আর সে রক্ত বমি করতে শুরু করে দিয়েছিল। কিছু সময় পরে স্যাংফে সেই দুনিয়া থেকে ফিরে আসে। এরপরে সে এনাকে বোঝায়, আজকের পর থেকে তুমি এমন ভুল আর কখনোই করবে না। এরপরে সে তার ভাইকে জাগিয়ে তোলে আর সেখান থেকে চলে যায়। সবার যাওয়ার পরে তার ভাই তার কাছে নাম্বার চায় আর সে বলছিল, আমরা যদি একে অপরের সাথে পরে কথা বলি কোনো অসুবিধা নেই তো অ্যানা তাকে তার নাম্বার দিয়ে দেয়। এরপর দৃশ্য বদলায়, আমরা তাদের দুইজনকে আবার একবার লাইভ স্ট্রিমিং করতে দেখি। তাদের লাইভ দেখতে তো অনেক লোক এসেছিল আর তারা তাদের ভবিষ্যৎ জানার চেষ্টা করছিল। এরপরে স্যাংফে একজন বুড়ি মহিলাকে চান্স দেয় যাতে সবার আগে সে তার ভবিষ্যৎ জানতে পারে। যখন বুড়ি মহিলাটা লাইভ স্ট্রিমিং জয়েন করে, সর্বপ্রথমে সে নিজের তারিফ করতে শুরু করে দেয় আর সে বলতে থাকে তার সময়ে সে কত বেশি সুন্দরী ছিল। এমনকি সেই বুড়ি মহিলা সবার সামনে শো আপ করতে থাকে সে তার সময়ে শুধুমাত্র ছেলেদের জন্ম দিত আর সে 5টা ছেলেকে জন্ম দিয়েছে। এরপরে সে ডটার ইন ল সম্পর্কে সবাইকে বলে, আমার ভবিষ্যৎ যতটা ভালো ওর ভবিষ্যৎ হয়তো অতটা নয়, কারণ সে প্রথমেই একটা ছেলেকে জন্ম দিয়েছিল। এরপরে সে কিছু সময় তার সাথে ছিল, তারপরে মারা গিয়েছিল। এরপরে সে আরও 2-3 বার প্রেগনেন্ট হয়েছিল আর পরীক্ষা করে জানা গিয়েছিল তারও ছেলে হতে চলেছে, কিন্তু তার খারাপ ভাগ্যের কারণে তার ছেলেটা তার পেটের মধ্যেই মারা যাচ্ছিল। জানি না ওর সাথে কি হচ্ছে। ওই বুড়ির কথা মেয়েটার একটুও ভালো লাগে না। তখন সে লাইভ স্ট্রিমিং জয়েন করে আর সে বলে, আমার মা এমনভাবেই সবসময় পাগলের মতো কথা বলতে থাকে, আপনারা তাকে বেশি গুরুত্ব দেবেন না। যখনই স্যাংফে সেই মেয়েটাকে দেখে তার সম্পর্কে জানার জন্য তার কিউরিসিটি বেড়ে যায় আর সে তার ভবিষ্যৎ দেখতে শুরু করে, যেখানে সে লক্ষ্য করে ওই মেয়েটার ভাগ্য তো অনেক বেশি ভালো, কিন্তু তার সাথে কোনো একটা কালো ছায়া ঘুরছে। সে সেই সম্পর্কে বলে, সে বলে, তোমার ভাগ্য তো ভালো, কিন্তু তোমার সাথে একটা ছোট্ট বাচ্চার ছায়া ঘুরছে। এই কথা শুনে তো তারা দুইজন পুরো অবাক হয়ে যায়। তো সেই বুড়ি মহিলা বলে, সবার প্রথমে সে একটা মেয়েকে জন্ম দিয়েছিল আর যাকে সে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে ভুলবশত তার ছোট্ট মেয়ের উপরে ব্ল্যাঙ্কেট চাপিয়ে দিয়েছিল শোয়ার সময় আর সে নিঃশ্বাস নিতে না পাওয়ার কারণে মারা গিয়েছিল। এইসব কথা শুনে তো মেয়েটার একটুও ভালো লাগছিল না, কিন্তু তার মা তো কিছুতেই থামছিল না। তখনই সাংফে সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসে আর বলে, দেখো এতে তোমার কোনো ভুল নেই, কারণ তুমি তোমার মেয়েকে মারোনি। আমার তো মনে হয় অন্য কেউ তোমার মেয়েকে মেরেছে, আর তুমি এখনো পর্যন্ত প্রেগনেন্ট এই কারণেই হওনি কারণ তোমার বাচ্চার আত্মা তোমার সাথে এখনো পর্যন্ত রয়েছে আর সে চায় না এই পরিবারে কোনো ছেলে জন্ম নিক। এই কথা শুনে তো মেয়েটা কিছুই বুঝতে পারে না আসলে তার সাথে এসব কি হচ্ছে। এরপরে সে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সম্পর্কে কোনো কিছু জানো? তো তার মা বলে, আমি এই সম্পর্কে কোনো কিছুই জানি না, যা কিছু তোমার জানার আছে তোমার হাজবেন্ডের কাছে গিয়ে জানতে পারো। এই কথা শোনার পরে তো এখন তার সন্দেহ হচ্ছিল তারা দুইজনে মিলে ওই ছোট্ট বাচ্চার প্ল্যান নিয়ে নেয়নি তো। সেই কারণে সে প্ল্যান বানায় আর তার প্ল্যান অনুযায়ী নিজের লাইভ স্ট্রিম অন রাখে আর ফোনটাকে লুকিয়ে দেয়। এরপর সে ঘরে বসে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে যখন তার হাজবেন্ড ফিরে আসে তার সঙ্গে সে তার বাচ্চার কথা বলে আর সে অনেক বেশি কান্না করতে করতে বলে, আমি সবসময় এই বিষয়টা নিয়ে আমার বুকের মধ্যে কষ্ট জমিয়ে রেখেছি যে কিনা আমি আমার নিজের বাচ্চাকে মেরে ফেলেছি, কিন্তু এই বিষয়টা আমাকে বেশি ভাবাচ্ছে। আমি এখন সমস্ত সত্যিটা জানতে চাই। আমি সব সত্যি জানি, তবু আমি সমস্ত সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাই। হাজব্যান্ড ধীরে ধীরে তার ওয়াইফের কথায় গলে যাচ্ছিল আর সে সমস্ত সত্যিটা বলে ফেলে। আর সে বলে, আমার মা তো ওই মেয়েটাকে একটু পছন্দ করতো না, তাই তো তুমি প্রথমে যখন মেয়েকে জন্ম দিয়েছো তো মা আমাকে সবসময় জোর করতে থাকতো আমি যেন মেয়েকে প্রাণে মেরে ফেলি, কারণ মেয়েরা বাবার উপরে বোঝা হয়ে থাকে। আমি মায়ের কথা শুনে নিজের মেয়েকে গলা টিপে মেরে ফেলেছি। এই কথা শুনে তো মেয়েটার অনেক বেশি রাগ হচ্ছিল আর সে তো অনেক বেশি কান্না করতে থাকে। এরপর সে আউট অফ কন্ট্রোল হয়ে তার উপরে হাত উঠিয়ে দেয় আর সে বলে, আমি সবসময় গিল্টি ফিল করতাম, কিন্তু তুমি আমার সাথে সঠিক কাজ করনি, আমি তোমাকে জীবিত ছাড়বো না। কিন্তু তার হাজবেন্ড তো উল্টো তাকেই প্রাণে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। যত লোকেরা সেই লাইভ স্ট্রিমিং দেখছিল তারা পুলিশ কমপ্লেন করে দেয় আর কিছু সময়ের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর সেই লোকটাকে তার ওয়াইফকে মারতে দেয় না। এরপরে তারা তাকে প্রমাণ দেখিয়ে দেয়, তুমি তোমার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছো আর সমস্ত লোকেরা এখন তোমার সম্পর্কে জেনে গিয়েছে। এরপরে তারা তাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে সেই মেয়েটা সাংফেকে ধন্যবাদ জানায় সমস্ত কিছু সামনে নিয়ে আসার জন্য। সাংফেরও সবকিছু ঠিক হয়ে যাওয়ায় ভালো লাগে। পরের দৃশ্যে আমরা দেখি ব্যাকুইন পুরো কোম্পানির মালিক হয়ে গিয়েছে আর সুমি তার কাছে 500 মিলিয়ন চাইতে এসেছিল, কিন্তু সে তাকে টাকা দিতে মানা করে দেয়। তো সুমি বলে কোম্পানির অ্যাক্টরের জন্য সে 500 মিলিয়ন চাইছে, তাই তাকে টাকা দেওয়া উচিত। তো ব্যাকুইন বলে, আমি জানি তুমি জাওয়ের জন্য টাকা চাইছো, এমনিতেও আমরা জাওয়ের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিচ্ছি, তাই তুমি এখান থেকে যেতে পারো। আর এমনিতেও আমি তোমাকে 1 পয়সাও দেবো না, কিন্তু আমি তোমাকে কিছু ছবি গিফট করতে পারি। এমনটা বলে সে তাকে জাওয়ের কিছু ছবি দেখিয়ে দেয়, যেখানে সুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল জাও তাকে কিভাবে চিট করছিল আর সে একসাথে কত মেয়ের সাথে রিলেশনশিপে আছে। এরপরে ব্যাকুইন সাংফে আর তার ভাইয়ের সাথে দেখা করে, যেখানে যাওয়ার পরে সে সমস্ত কথা বলে আজকের কোম্পানিতে কি কি হয়েছিল। সবাই তো এইসব কিছু জেনে অনেক বেশি খুশি হচ্ছিল। তখনই তারা জানতে পারে জাওকে অন্য একটা কোম্পানি হায়ার করে নিয়েছে
এই বিষয়টা দেখে তো তারা একটু চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু স্যাংফে বলছিল তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তার ভাগ্য অনেক বেশি খারাপ। সে খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে বরবাদ হতে চলেছে। কিছুদিন পরে সে আবার তার লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়, যেখানে তার সাথে একটা মাস্ক পরা লোকের সাক্ষাৎ হয়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে আর তোমার কি চাই। তো মাস্ক পরে থাকা লোকটা তাকে বলে আমি তোমার থেকে সাহায্য চাই, তার আগে আমি চাই তুমি আমার সম্পর্কে কোনো কিছু খুঁজে বের করো। এরপরে স্যাংফে যখন তার সম্পর্কে গণনা করে তো সে জানতে পারে সে আসলে যাও। তখন সে বলে আচ্ছা যাও, তুমি এইভাবে আমার সামনে আসছো, তোমার মুখে কি হয়েছে যে কিনা তুমি তোমার মুখ আমাকে দেখাতে চাইছো না। তো এই কথা শুনে সে বলে আচ্ছা ভালো হয়েছে তুমি আমাকে চিনে গিয়েছো, আমি তোমার থেকে কিছু সাহায্য চাই। এরপর সে তার ঘরে যায়। সেখানে যাওয়ার পরে যাও যখন তার চেহারা দেখায়, তা দেখার পরে সে তো পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তার মুখে তো অনেক বেশি ঘা হয়েছিল। সবাই যখন সেই সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে বলে সুমিকে কোনো একটা খারাপ আত্মা ধরে ফেলেছে, আর সেই কারণে সে আমার এই অবস্থা করে দিয়েছে। যদি তুমি তাকে বাঁচিয়ে নাও তো আমি তোমাকে অনেক টাকা দেবো। এই কথা শুনে সে বলে ঠিক আছে। এরপরে সে সুমির দিকে এগিয়ে যায়। যখন সে সুমির ঘরে প্রবেশ করে যাও তো দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। এমনটা দেখে ব্যাকুইনের তো অনেক বেশি চিন্তা হচ্ছিল, আর সে সেই রুমের চাবি চাইতে থাকে, কিন্তু সে তো চাবি দেয় না। আর ভেতরে আমরা স্যাংফেকে দেখতে পাই যে কিনা সুমির কাছে গিয়েছিল, আর সে তাকে খুব সহজে খারাপ আত্মার থেকে মুক্ত করে দেয়। এরপরে সে তাকে ঠিক করে দেয়, আর এরপর তারা বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার পরে সে বলে তোমাদের জীবন ঠিকঠাক চলছে, তোমরা দুইজন একসাথে থাকো, কারণ তোমাদের দুজনের ভাগ্যই খুব খারাপ। এখন আমাকে আমার কার্ড দিয়ে দাও, আমি এখান থেকে যেতে চাই। এখন যাও তো তার কার্ড দিতে চাইছিল না, কিন্তু সাংফে তার থেকে তার কার্ড ছিনিয়ে নেয় আর বলে কাজ করেছি তো টাকা নিয়েই যাব। এতটা বলে সে সেখান থেকে চলে যায়। ফাইনালি এখন স্যাংফের জীবনে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। এরপর সে শেষবারের মতো তার লাইভ স্ট্রিমিং করে, যেখানে সে সবাইকে বলে আজকের আমার শেষ লাইভ স্ট্রিমিং, আর আজকের পর থেকে আমি আমার লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেবো। এরপর থেকে আর লাইভ স্ট্রিমিং করবো না। তখনই একটা লোক তার লাইভে জয়েন হয়। সেও মাস্ক পরে এসেছিল, আর তার গলার ভয়েসটাও একটু অন্যরকম ছিল। সে স্যাংফেকে বলছিল তুমি এই জায়গায় অনেক দিন ধরে আছো, ভালো হবে তুমি তোমার নিজের ঘরে ফিরে যাও, কারণ আমি তোমাকে তোমার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছি। যখন স্যাংফে এই সমস্ত কথা শুনে সে তো অবাক হয়ে যায়, চিন্তা করতে থাকে, আর সে নিজের সম্পর্কে গণনা করতে শুরু করে আর ম্যাজিক করে সেই সম্পর্কে জানার চেষ্টা করতে থাকে, কিন্তু সে সেই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে না। আর এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাভ ইউ গাইস।